নির্জন রাস্তায় একটা কুকুর বিড়াল পর্যন্ত নই, দু একটা দোকানপাট খোলা, সেখানেও ছেলে আর বয়স্ক লোকেদের ভিড়। বরফ জমা পানির মতো অনাকাঙ্ক্ষিক বৃষ্টিতে বন্যা প্রায় অনেকটা ভিজে গিয়েছে, তবুও তাড়াহুড়োর গতিতে হেঁটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে রিক্সা খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও একটা রিক্সাও নেই। দুপুরের উজ্জ্বল রোদ দেখে মনেই হয়নি বিকেলে হতে পারে এমন ঝড় বৃষ্টি। ছাতা না এনে নিজের অজ্ঞতার প্রমাণ দিল। ঝড়ের বেগে একটা বলিষ্ঠ হাত বন্যার মাথার ওপর ছাতা ধরল। বন্যার হাঁটার গতিতে গতিশীল ছাতা। বন্যা অতর্কিতে চোখ তুলে তাকালো। ছাতা আর বলিষ্ঠ হাত দেখে আকস্মাৎ পেছনে ঘুরল। নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তানভীর। গুরুগম্ভীর চেহারায় হাসির ঝলক পর্যন্ত দেখা গেল না। বৃষ্টিসিক্ত বন্যা ভেজা চোখে ঘন ঘন পল্লব ঝাপটে উৎসুক দৃষ্টিতে তাকে প্রশ্ন করল, আপনি এখানে? তানভীরের অনাসক্ত দৃষ্টি বন্যার চোখে নিবিষ্ট। বৃষ্টিতে ভিজলে কাউকে এতটা নেশালো লাগতে পারে এটা বোধহয় তানভীরের জানা ছিল না। শ্রাবণ মেঘের বৃষ্টির মতো বন্যাকে দেখার পর সুন্দরের সব উপমা তানভীরের নিকট অকর্মণ্য মনে হচ্ছে। ইচ্ছা করছে ছাতা সরিয়ে বন্যাকে আবারও মুক্ত করে দিতে, যেন খোলা আকাশের প্রতিটা বৃষ্টির ফোঁটা বন্যাকে ছুঁয়ে যেতে পারে। মাত্র কয়েক মাসের ব্যবধানে তানভীর বন্যার প্রতি গুরুতরভাবে আসক্ত হয়ে পড়েছে। গুরুগম্ভীর একরোখা ছন্নছাড়া ছেলেটার মনটাকে তছনছ করে বন্যা অতি সন্তর্পণে হৃদয় আঙিনায় নিজের পাকাপোক্ত অবস্থান করে নিয়েছে। তানভীরের অবাধ্য অনুভূতিরা প্রতিনিয়ত চিত্তে কালকূটের মতো প্রেমানুভূতি জাগ্রত করছে। একদিকে অনুভূতি প্রকাশে তীব্র বিপত্তি, অন্যদিকে অনুভূতি অপ্রকাশে সীমাহীন মনস্তাপে মৃত্যু নিশ্চিত। তানভীর নীরবে পলক ফেলে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, এদিকে কোথায় গিয়েছিলে? বন্যা স্বাভাবিকভাবে বলল, টিউশন পড়াতে। টিউশন পড়াও তুমি? জি, 2টা পড়াই। এই তো সেদিন ভার্সিটিতে ভর্তি হলে, আবার টিউশন কবে থেকে শুরু করলে? বন্যা মলিন হেসে বলল, এই মাসেই শুরু করেছি। আপুর চাকরি হয়েছে, তাই সেভাবে টিউশন পড়ানোর সময় পায় না। আমার এখন পড়াশোনার চাপটা কম, সেজন্য আমি শুরু করেছি। খুব ভালো। বৃষ্টিতে ভিজে যাচ্ছ যে, জ্বর হলে কি হবে ভেবেছ? বৃষ্টি আসবে বুঝতে পারিনি, কিছুক্ষণ অপেক্ষা করলে পারতে। বন্যা মৃদু স্বরে প্রশ্ন করল, আপনি এদিকে কেন এসেছিলেন? আমার বন্ধুর আম্মু অসুস্থ, তাকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা, ধন্যবাদ। তানভীর কপাল কুঁচকে শুধালো, ধন্যবাদ কেন? ছাতা ধরেছি তার জন্য? জি। শুধু ধন্যবাদে কাজ হবে না, আর কি করব? 1 কাপ চা খাওয়াতে হবে। এখন? তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখনই। ঠিক আছে, চলুন। প্রিয় মানুষের সহচর্যে সব কিছু গোলমেলে মনে হয়। তানভীরের ইচ্ছে তো করছে প্রেয়সীর হাতে হাত রেখে অনন্তকাল পার করে দিতে, কিন্তু সব ইচ্ছেরা পূর্ণতা পাওয়া কি এতই সহজ? তানভীর মনের ওপর চাপ দিয়ে ইনিয়ে বিনিয়ে বন্যাকে চা খাওয়ানোর কথা বলেছে, যেন এই উসিলায় কিছুটা সময় একসাথে কাটানো যায়। তানভীর আর চোখে বন্যার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, শুনেছি তোমার টনসিলের সমস্যা আছে, এভাবে না ভিজলেও পারতে। বন্যা মলিন হেসে বলল, আপনি মনে হয় একটু বেশিই দুশ্চিন্তা করছেন। তানভীর কিছু বলল না। রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। বৃষ্টি কিছুটা কমেছে, তবে গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির পানি অনবরত পড়ছে। তানভীর বন্যার হাতে ছাতা দিয়ে পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। ঘড়িতে 5টা 26 বাজে কেবল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একটু পর আবার বৃষ্টি নামবে। তানভীর বন্যার দিকে তাকাতেই দেখল মেঘটা চোখ মুখ কুঁচকে রেখেছে। তানভীর আশেপাশে নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি বরং এপাশে এসে দাঁড়াও, তাহলে ধোয়া লাগবে না। বন্যা অতর্কিতে তানভীরের মুখের দিকে তাকালো। তানভীরের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির ঝলক দেখে গোল গোল চোখে তাকে প্রশ্ন করল, আপনি কি সিগারেট খান? বন্যার মুখে অপ্রত্যাশিত প্রশ্ন শুনে তানভীর চমকালো। প্রখর নেত্রে বন্যার দিকে তাকাতেই দেখল মেয়েটা চোখ বন্ধ করে দাঁতে দাঁত দিয়ে জিভ কেটে বসে আছে। তানভীর সে দৃশ্য দেখে নিঃশব্দে হেসে নিল। বন্যা যে মুখ ফসকে এই প্রশ্নটা করে ফেলেছে এটা তার চেহারাতেই স্পষ্ট ভেসে উঠছে। তানভীর স্বভাবজাত ভারী কণ্ঠে জবাব দিল, সেই সৌভাগ্য কখনো হয়নি। বন্যাকে কিঞ্চিত লজ্জা দিতে মেকি স্বরে আওড়াল, কেন, তোমার ইচ্ছা আছে নাকি? বন্যা সহসা চেঁচিয়ে উঠল, ছি। বন্যা আর কিছু বলার আগেই তানভীর বলল, সরি, তোমার সাথে মজা করছি, কিছু মনে করো না। বন্যা চোখ তুলে তাকালো। তানভীরের ঠোঁটের হাসির ঝলক দেখে বন্যাও মলিন হাসল। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তানভীর রাস্তার পাশে বন্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই রাস্তায় সচরাচর গাড়ি চলাচল করে না, তার ওপর বৃষ্টির দিন। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে চোখাচোখি হতেই তানভীর বন্যার মায়াবী চোখের গহীনে ডুবে গিয়েছে।
আশপাশ ভুলে নিমগ্ন হয়ে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আটকে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার দিকে ঝুঁকল। তানভীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশে ঘেঁষে স্পিডে যাচ্ছে। বন্যার দুহাত এখনও তানভীরের পেটে। নিজেকে শান্ত করতে কয়েক মুহূর্ত সময় লাগলো। বন্যার হাতের দিকে তাকিয়ে নিজেকে সামলে তানভীর বন্যার থেকে সরে দাঁড়িয়েছে। বন্যার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখমুখ দেখে মৃদু হাসল। এই প্রথমবার মেয়েটাকে রাখতে দেখেছে সে। তানভীরের মস্তিষ্ক এখনও বন্যার ঘোরে বন্দি। কী হয়েছে বা কী হতে যাচ্ছিল এসব তানভীরের মাথায় ঢুকছে না। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে আওড়ালো, আপনি হাসতেছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদুস্বরে জানালো, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করবেন না। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ওহ আচ্ছা। বন্যা ফোঁস করে উঠল, ওহ কি? আপনার শুধু মুখেই বাতেলা। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে বাসায় কি বলতেন, এটা একবার ভেবে দেখেছেন? তানভীর কপাল কুঁচকে শুধালো, কী হতো, কী বা বলতাম? তানভীরের দুষ্টামি বুঝতে পেরে বন্যার রাগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে গালের সাথে সাথে বন্যার ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় বেশ ফুলে গেছে। বন্যা আকস্মাৎ বলে উঠল, আমি মেঘকে কল দিচ্ছি, এখনই সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের টনক নড়ল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বুনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। আমাকে যা ইচ্ছা বলো, সমস্যা নেই, কিন্তু বুনুকে আজকের ঘটনাটা বলো না প্লিজ। বন্যা চাপা স্বরে শুধালো, কেন? বুনুকে বললে বাসা তোলপাড় করে ফেলবে, সবাই টেনশনে পড়ে যাবে, বুনু সবচেয়ে বেশি হাইপার হয়ে যাবে। মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানভীর মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ খুব ভালোবাসি, একমাত্র বোন বলে কথা। তানভীর মনে মনে বিড়বিড় করলো, শুধু বুনুকে না, বুনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে অনেক ভালোবাসে, ওর জন্য আর বাসার সবার জন্য হলেও সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হতে পারে, তাই অনুগ্রহ করে সাবধানে চলাফেরা করবেন। তানভীরের বিমুক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানদার কোথায় গিয়েছিলেন? এতক্ষণে এসেছেন। এসেই জিজ্ঞাসা করলেন, মামা আপনাদের কি চা দিব? তানভীর উঁচু গলায় বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশিই দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর বক্রদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানলাম? বন্যা গম্ভীর কণ্ঠে পড়ল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকি স্বরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্ত হয়ে বলল, থাক, উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা শুষ্ক নেত্রে তানভীরের দিকে চেয়ে আছে। ততক্ষণে তানভীরের চায়ের কাপ নিতে চলে গিয়েছেন। চা খেতে খেতে বন্যা বারবার তানভীরের দিকে তাকাচ্ছে। তানভীরের মরুভূমির মতো শুষ্ক হৃদয় বৃষ্টির কয়েকটা ফোঁটায় এতটা কোমল হবে এটা অসম্ভব ব্যাপার। তানভীর বন্যার জীবনে প্রিয় মানুষ না হলেও কখনো অপ্রিয় মানুষ ছিল না, কারণ তানভীর যা করেছে এবং করছে সবটাই মেঘের ভালোর জন্য। মাঝে মধ্যে ভাবে বন্যার কোনো বড় ভাই থাকলে হয়তো সেও এভাবেই বন্যাকে আগলে রাখত, তাই তানভীরের প্রতি কখনোই সে বিরক্ত হয়নি। মুখে মুখে যতটা রাগ দেখায় সবটা মেঘের জন্য, কারণ মেঘের সামনে তার ভাইকে ভালো বললে সে রাজ্যের দুষ্টুমি সরে করে দেবে। কলেজে থাকাকালীন একদিন বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিল। কথায় পিঠে কথা ওঠে, বন্যা আর মেঘ প্রাইমারি স্কুল থেকে একসাথে আছে এবং তাদের এই বন্ধুত্ব সারা জীবন অক্ষুণ্ণ রাখবে। সেখানেই এক বান্ধবী মেঘকে বলেছিল, তুই চাইলে তোর সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারিস। মেঘ জিজ্ঞেস করেছিল, কিভাবে? বন্যাকে তানভীর ভাইয়ার বউ করে তোদের বাড়িতে নিয়ে গেলে বন্যা তোর ভাবি হয়ে যাবে। তখন তোদের ননদ ভাবির সম্পর্কের মাঝখানে কোনোদিনও তৃতীয় পক্ষ আসতে পারবে না। সেদিন থেকে মেঘ অসংখ্যবার বন্যাকে নিজের ভাবি হওয়ার প্রস্তাব দিয়েছে। মেঘের পাগলামি ভেবে বন্যা সবসময় এই ধরনের কথা এড়িয়ে গিয়েছে। মেঘ যেন সিরিয়াস হতে না পারে তার জন্য মেঘের সামনে তানভীরের প্রতি বিরক্তির ভাব দেখায়। আজকে চা খাওয়ার ঘটনা মেঘের কানে গেলে মেঘ যে কী করবে সেটা ভেবেই বন্যা শঙ্কিত হচ্ছে। বৃষ্টি কমেছে কিছুটা, বন্যারা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়েছে, অতটা একটা রিকশাও পাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে বন্যা বোন কল দিচ্ছে। বন্যা ব্যাগ থেকে ফোন বের করতেই তানভীরের নজরে পড়ল স্ক্রিন।
হঠাৎই আনমনে হাসতে শুরু করেছে। বন্যা কল রিসিভ করে কয়েক সেকেন্ড কথা বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীরকে হাসতে দেখে প্রশ্ন করলো, আপনি হাসছেন কেন? তেমন কোনো কারণ নেই, এমনিতেই। মোটেও না, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলুন। মেঘ থেকে বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা হয়। তোমরা দুই বোন আর তোমার বোনের নাম মিলেই পুরো দেশ ডুবিয়ে ফেলার ক্ষমতা রাখে। এইটা ভেবেই হাসছি। বন্যাও মৃদু হাসল। তানভীর সচরাচর কম কথা বললেও বন্যার নিস্তব্ধতা দেখে আজ তানভীরের নিজ থেকেই কথা বলছে। অনেকটা পথ হাঁটার পর অবশেষে একটা রিকশা পেয়েছে। বন্যা বাসার দিকে চলে গিয়েছে, তানভীরও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনও। তানভীর সন্ধ্যার পরপর বাসায় এসছে। তানভীরের রুমে গল্পের আসর বসেছে। তানভীর, সাকিব, লাকিব, আদি, স্মৃতি, দিশা, মিম সবাই আছে। কিছুক্ষণ পর মালা পাকোড়া আর ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে। মেঘকে ডাকা মাত্রই মেঘও রুমে এসছে। মেঘকে দেখেই সাকিব বলে উঠল, সবাই উপস্থিত আছে অথচ আবির ভাইয়া নেই, এটা কিন্তু ঠিক না। মেঘবতী, কিছু মনে না করলে আবির ভাইয়াকে একটু ডেকে নিয়ে আসবে। মালা সহসা বলল, আমি যাচ্ছি। সাকিব রাগী স্বরে ধমক দিল, আমি কি তোকে যেতে বলেছি? মেঘবতীকে বলেছি, সে যাবে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর বলল, ভাইয়াকে বলে আয়। মেঘ মলিন হাসল। প্রয়োজনে অপ্রয়োজনে মেঘ কোনোদিন আবিরের রুমে পা রাখেনি। মেঘ শব্দহীন পায়ে আবিরের রুমের সামনে এসে মলিন কণ্ঠে রাখল, আবির ভাই। নিস্তব্ধ রুম থেকে কোনো উত্তর আসে না। মেঘ ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করল। রুমের প্রতিটি জিনিস পরিপাটি করে গুছানো। তানভীরের ঠিক বিপরীত। মেঘ ব্যালকনিতে পা বাড়িয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। টেবিলের ওপরে একটা ছেঁড়া পৃষ্ঠায় লেখা, প্রণয়ের ভেলায় ভাসিয়েছি আমায়, কুড়িয়েছি কত স্বপ্ন আমি অবেলায়। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিলে হাত রেখে নিবিষ্ট চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি কম থাকলেও অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘ নিঃশব্দে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে রাখল, আবির ভাই। আবিরের দুর্বোধ্য দৃষ্টি অসীম দূরত্বে। নিষ্ফলক চোখে তাকিয়ে থেকেই আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, এই হুতে এক আকাশসম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। হৃদয়ের অন্তঃস্থল সামান্য একটা শব্দে সম্মোহিত হয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। মেঘও আতর্কিতে আবিরের মুখোমুখি হলো। আবিরের শানিত দৃষ্টিতে অদৃশ্য এক টান আছে, যেটা মেঘকে অদ্ভুতভাবে মোহিত করছে। মেঘের মন বলছে, মোহঘোর মেশানো আবিরের শোনার জন্য আমৃত্যু আবিরের কানের কাছে ডাকবে। প্রত্যুত্তরে আবির শুধু একটাই উত্তর দিবে। আবির ছোট করে শুধালো, কিছু বলবি? ভাইয়া আপনাকে ডাকতে পাঠিয়েছে, আসছি। মেঘ শ্বাস বন্ধ করে দ্রুত চলে যেতে যাচ্ছিল। আবির হঠাৎই মিহি কণ্ঠে ডাকলো, মেঘ। আবিরের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মনে দমকা হাওয়া লাগলো। মেঘ আর চোখে তাকিয়ে বলল, জি। আবির শীতল চোখে মেঘকে এক পলক দেখে আকাশের দিকে তাকিয়ে প্রগাঢ় কণ্ঠে শুধালো, তোর জীবনের সব সিদ্ধান্ত কি তুই নিতে পারবি? আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘের কপাল কুঁচকে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবিরের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারল না। আবির আকস্মাৎ ঘুরল। গ্রিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে তাকালো। মেঘের আতঙ্কিত মুখখানা দেখে আবির সহসা হেসে ফেলল। আবিরের হাসি দেখে মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, নিতে পারবো। আবির মলিন হেসে বলল, ঠিক আছে, সময় হলে দেখা যাবে। গল্পের আসর জমজমাট। মেঘ বসেছে মিমের পাশে। কয়েক মুহূর্ত পর আবির এসেছে। শান্ত মলিন চেহারা দেখে মেঘ সংস্রবহীন হয়ে আছে। হাস্যোজ্জ্বল একটা ছেলে হঠাৎ গম্ভীর হয়ে গেল, সবার কাছেই দৃষ্টিকটু মনে হয়। আকাশের উদারতার মতো ঝলমল করা পুলকিত হাসি তলিয়ে গেছে সমুদ্রের গভীরতায়। আবিরের চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মালা কিছুটা সরে আবিরকে বসার জন্য জায়গা করে দিল, কিন্তু আবির সেখানে না বসে সাবিককে উঠিয়ে সেখানটায় বসল। মেঘের দৃষ্টিতে অস্থিরতা। মগজে কিছু সময় আগে আবিরের করা প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তখন প্রশ্নটা নিয়ে সেভাবে ভেবে দেখেনি, তবে আবিরের শুকনো চোখ মুখ দেখে এখন মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আবেগী মনে কৌতূহল হানা দিয়েছে। সন্ধিকুঞ্জের প্রতিটি মানুষের সাথে মেঘের অত্যধিক সম্পর্ক রয়েছে, যাদের মন থেকে মুছে ফেলা অসম্ভব। অনুভূতিতে ঘেরা সেই হৃদয়ে আবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? মেঘ গভীর ভাবনায় মগ্ন। আবিরের সাথে যতবার ফোনে কথা বলেছে ততবারই আবিরের বোধশক্তি আর যত্ন দেখে অনুভূত হয়েছে। তখন আবিরকে নিজের ভাইয়ের মতো ভাবলেও বাসায় আসার পর থেকে কেন জানি ভাই ভাবতে পারছে না। আবিরের সুগভীর দৃষ্টিতে এক মায়াময় অনুভূতি জাল ছড়ানো। মেঘ সেই জালে বারবার আটকা পড়ে যাচ্ছে। মোহমুক্তির আশায় অন্তর পর্যন্ত ছটফট করছে। সিক্ত আকাশে উড়ো চিঠির মতো কল্পনা উড়িয়ে দিয়েছে। মস্তিষ্কের সাথে চিত্তের প্রশান্তি চাই। বেহিসাবি অনুধ্যানের অন্ত ঘটিয়ে অনাড়ম্বর মনে চলতে চাই।
এবং বলতে চায় আবির ভাই কেবল আমার ভাই, অন্য কিছু নয়। অথচ বহু চেষ্টা করেও এই ভাবনা থেকে স্থির হতে পারছে না। আবিরের ধারালো চোখের চাহনিতে কল্পনার জগৎ বিধ্বস্ত প্রায়। মেঘ আনমনে শুধালো, বাই এনি চান্স আমি কি তার প্রেমে পড়ে গিয়েছি? মাইশার ডাকে মেঘ স্বাভাবিক হয়ে বসলো। সবার স্থির দৃষ্টি মেঘের দিকে। মেঘ কৌতূহল কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে? মাইশা বলল, তুমি কি কারোর ভাবনায় ডুবে আছো? খাচ্ছ না যে? না তো, এমনি ভাবছিলাম। মাইশা মুচকি এসে বলল, সমস্যা নাই, ভাবো। মেঘ মৃদু হেসে আবিরের কথায় মনোযোগ দিল। সাকিব মাইশার প্রশ্ন করছে, আবির খুব সাবলীল ভঙ্গিতে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। মাইশা আবিরের থেকে 2-1 বছরের বড়। সেই সুবাদে মজার ছলে প্রশ্ন করল, ভাই সবই তো বললি, কিন্তু গল্পের কোথাও কোনো একটা প্রিয়তমার সন্ধান পেলাম না যে। আবির ধোঁয়াশার মতো মেঘকে দেখল একবার। মেঘের শান্ত আদেশে বিন্দুমাত্র কৌতূহলী নেই। নিরুৎসাহিত মেঘকে দেখে আবিরের মন ভার হয়। পৃথিবীর সব তৃষ্ণা বুকে চেপে যে যন্ত্রণা সহ্য করে এসেছিল, সব কিছু মুহূর্তেই তুচ্ছ মনে হচ্ছে। আবিরের ব্যাপারে মেঘের কিছু শোনার বা জানার আগ্রহ নেই দেখে মন ক্ষুণ্ণ হলো। সুপ্ত অনুরাগ আড়াল করে অবিন্যস্ত কণ্ঠে বলল, প্রিয়তমা বলতে কিছু নেই। বিদেশে বউ রেখে এসেছি, সাথে একটা বাচ্চাও আছে। নিস্তব্ধ কক্ষ। মুহূর্তের মধ্যে আবিরের প্রস্থান হলো। দমকা হাওয়ার মতো মেঘের মস্তিষ্ক থমকালো। হকচকিয়ে তাকিয়েও নেত্রগোচর হলো না কিছুই। কপালের কয়েকটা ভাঁজে ভারী কি প্রশ্ন লুকিয়ে আছে। মস্তিষ্ক জুড়ে সত্যি মিথ্যের লড়াই চলছে। মেঘের অনুচিন্তন মানসে কৌতূহলের মেলা। আবিরের নির্ভেজাল কণ্ঠে বলা কথাতে সত্যি মিথ্যা যাচাই করা ভীষণ কঠিন। একটা অবাস্তব কোনো বিষয় নয়। পড়াশোনা করতে গিয়ে কাউকে পছন্দ না করা এটা কোনো বড় ব্যাপার না। তবে সেটেল হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। আজ কয়েক মাস আগে এই ঘটনার সম্মুখীন হলে মেঘের তেমন কিছুই মনে হতো না। তবে আজ হচ্ছে। অন্তরের অন্তঃস্থলে প্রতাপী মনস্তাপ বিশ্রীভাবে আঘাত করছে। মেঘের সাদাটে মুখশ্রী লাল হয়ে এসেছে। মনের আঙিনায় প্রণয়ের সূচনা হওয়ার আগেই অশরীর বাতাবার্তে শুকনো পাতার মতো অনুভূতি উড়ে যাচ্ছে। হৃদয় অম্বরে বিষাদের ছায়া, মুক্ত বাতাসে যাতনার বার্তা। অঝোর শ্রাবণধারার মতো বৃষ্টির ঝাপটা রুমে আসছে। ঝুম বৃষ্টিতে কেউ কারোর কথা শোনার অবস্থায় নেই। আবিরের পরে পরে তানভীরও রুম থেকে বেরিয়ে গেল। মিম, স্মৃতি, লাবিবরা অনেকক্ষণ আগেই নিচে চলে গিয়েছে। মেঘ, মালা, মাইশা আর সাকিব উপস্থিত রুমে। মাইশা সাকিবের দিকে তাকিয়ে শক্ত গলায় প্রশ্ন করলো, এই সাকিব, আবির কি সত্যি বিবাহিত? সাকিবের কণ্ঠে আহ্লাদ ঢেলে উত্তেজিত কণ্ঠে জানালো, মনে হয়। আমি যতদূর জানি আবির ভাইয়া একজনের প্রেমে সম্পূর্ণ দেওয়ানা। ভাইয়ার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু একজনের নামই বেরিয়ে আসে। ভাইয়ার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তার বিচরণ চলে। মাইশা ভীষণ ক্ষেপে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, তোকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে আমার। এই মেঘ, মালা, চলো। আর আড্ডা দিতে হবে না। এই সবগুলো মিথ্যাবাদী। মালা পুরু কণ্ঠে বলল, আমি জানি আবির ভাইয়া আমাদের সাথে মজা করছে। সাকিব নির্বাক চোখে চেয়ে বিড়বিড় করল, কি যুগ এলো, সত্যি কথা বললে কেউ 3 আনার দামও দেয় না। দীর্ঘ সময়ের আড্ডার মাঝে তানভীর বন্যার কথা শুধু বারবার মনে পড়ছিল। বিকেলেই দেখেছিল মেয়েটাকে, অসম্ভব কাঁপছে। অধিকার না থাকায় কপালে হাত রেখে তাপমাত্রা বোঝার সামর্থ্যও ছিল না। তারপরও খুব জোরাজুরি করে কিছু ওষুধ কিনে দিয়েছিল। কয়েকটা সময় পেরিয়েছে। বন্যার খোঁজ নেওয়া হয়নি। তানভীর ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে বন্যার নাম্বারে কল দিল। নাম্বারটা সংগ্রহ করেছিল ভার্সিটিতে ভর্তি করানোর সময়, কিন্তু কোনোদিন সেভাবে কল দেওয়া হয়নি। ছোট বোনের বান্ধবীকে বিরক্ত করার অপরাধ কতটা ভয়ানক হতে পারে সেই ধারণা তানভীরের আগে থেকেই ছিল। কিন্তু মন কি আর নিয়মনীতি মানে? আবোধ মন নিষিদ্ধ প্রেমানুভূতিতে মগ্ন হয়ে আছে। অপরিচিত নাম্বার দেখে প্রথমে কলটা রিসিভ হলো না। 2বার দেওয়ার পর কলটা রিসিভ করলো বন্যা। আগুনের ন্যায় গরম গা, শরীরের তীব্র কম্পন। জ্বরের তাপে বন্যার তপ্ত নিঃশ্বাস আটকে আসছে বারবার। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। প্রখাত তপ্ত শ্বাস ছেড়ে প্রশ্ন করলো, কে? আমি তানভীর। জ্বরের তাপে লাল হয়ে ওঠার ওষ্ঠ কাঁপছে থরথর করে। বন্যা ঝাপটা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে নিভু নিভু কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তানভীরের কণ্ঠস্বর অনেকটাই দুর্বল। বন্যার এলোমেলো নিঃশ্বাস ফোনের ওপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। তানভীরের চেহারায় আধার নামলো। মলিন গলায় জানতে চাইলো, সেটা বেশি জরুরি না। তোমার শরীরের কী অবস্থা বলো। জ্বর কি বেশি? 102-এর ওপরের, সাথে টনসিলের ব্যথা। চোখ খুলতে পারছি না ঠিকমতো। ওষুধ কখন খেয়েছো? কিছুক্ষণ হলো। দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। জ্বর না কমলে জানিও, ডাক্তার নিয়ে আসবো। তার প্রয়োজন হবে না, ধন্যবাদ। বন্যা কল কেটে নীরবে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। স্বার্থের এই দুনিয়ায় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখে বজ্র সংকেতে মন কেঁপে ওঠে। রঙিন আকাশ নিস্তব্ধতায় বিবর্ণ হয়ে যাচ্ছে। ইচ্ছে করে কারোর মায়াডরে বন্দী হতে, কিন্তু সেই ইচ্ছাগুলো বাস্তবতা নামক বেড়াজালের অন্তরালে বিলীন হয়ে যায়।
বৃষ্টিমুখর মায়াবী রাত, অথচ মেঘের মন বিষণ্ণ। আলো আঁধারির স্বপ্নগুলো অনুভূতিশূন্য হয়ে উঠেছে। লোকে বলে ভালোবাসায় হারানোর ভয় থাকে। আবিরের প্রতি মেঘের আকর্ষণ কিংবা ভালোবাসা নেই, তবে হারানোর ভয় তীব্র কেন? আবিরের বউ আছে কথাটা শুনে কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না? সেদিন মালার মুখে আবিরকে পছন্দ করার কথা শুনে মেঘের মন খারাপ হয়েছিল, কিন্তু সেটা সাময়িক ছিল। পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলে না পাওয়ার শূন্যতাও হৃদস্পন্দনের ছন্দ পতন বড্ড বেমানান। মস্তিষ্কের টানাপোড়ানের মাঝে বন্যা কল দিল। মেঘ কল রিসিভ করে প্রশ্ন করলো, জ্বর কমেছে তোর? কমেছে কিছুটা। রাতে খেয়েছিস? হ্যাঁ, ওষুধ খেয়ে শুয়েছি কেবল, প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথা তুলে বসতে পারছি না। তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, তোর কি কোনো কারণে মন খারাপ? তোর সাথে দেখা হলে বলবো। কিছুক্ষণ কথা চলল দুজনার। বন্যা মূলত বুঝতে চাইছিল তানভীর বাসায় এসে মেঘকে কিছু বলেছে কিনা, কিন্তু মেঘের কথাবার্তা স্বাভাবিক দেখে বন্যা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মন খারাপের তোড়ে মেঘও বেশিক্ষণ কথা বলল না। গুড়ি গুড়ি বৃষ্টিতে দুদিন কেটেছে। মেঘে ঢাকা আকাশে আজ ঝলমলে রোদের দেখা মেলেছে। নীলাম্বরের খণ্ড খণ্ড মেঘ আকাশের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। স্নিগ্ধ শীতল পরিবেশে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির, চিন্তামগ্ন দৃষ্টি দূর আকাশের মেঘেদের ভেলায়। অনাবশ্যক কিছু দুশ্চিন্তায় সারা রাত নির্ঝুম কেটেছে। আবিরের চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে। আচমকা পেছন থেকে মেয়েলি কণ্ঠের ডাক শোনা গেল, আবির ভাইয়া। আকস্মিকতায় বিস্ময়ে পিছু ঘুরল আবির। মালাকে দেখে গোল গোল চোখে তাকিয়ে প্রশ্ন করল, তোমরা কি চলে যাচ্ছ? মালা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমাদের বাড়িতে তোমার দাওয়াত রইল, সুযোগ পেলে অবশ্যই যাব। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হলে বলো, নয়তো থাক। মালা আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কখনো কথা না হলেও আমি তোমাকে অনেক দিন যাবৎ ফেসবুকে ফলো করি, মেসেজও দিয়েছি অনেক, কিন্তু তুমি কোনো রিপ্লাই করোনি। সত্যি কথা বলতে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালো। মালার কথার নিষ্পত্তি ঘটার আগেই আবির হুঙ্কার শোনা গেল। আকস্মাৎ থেমে গেল মালা। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠস্বর কয়েক গুণ ভার করে বলল, শোনো মেয়ে, আমিময় আবির অন্য কারোর মালিকানায় বন্দী। আমার অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। তার লেপ্টে যাওয়া কাজল চোখের নির্বাক চাহনি আমার শীর্ণ হৃদয় ব্যাকুল করতে সক্ষম। মোহ কিংবা ভালো লাগা নয়, সে আমার প্রাণচাঞ্চল্যে পূর্ণতা, আমার একমাত্র ভালোবাসা। আমি আবির, আমৃত্যু শুধু তাকেই ভালোবাসব। আবিরের কথা শেষ করতেই ছাদের দরজায় কারো অবয়ব দেখতে পেল। স্পষ্ট চোখে তাকাতেই দেখল মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ চিবুক নামিয়ে শুষ্ক গলায় ঢোক গিলল। মেঘের মলিন চেহারা দেখে আবিরও কপাল কুঁচকাল। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে প্রশান্ত করতে প্রাণপণে শ্বাস টানল। মালাকে বলা কথাগুলো মেঘ কি সম্পূর্ণ শুনেছে নাকি শুধু ভুল বুঝছে সেটাই ভেবে পাচ্ছে না। আবির স্থির দৃষ্টিতে চেয়ে থেকে ধীর কণ্ঠে শুধালো, মেঘ, কেন এসেছিলি? মেঘ নিস্তব্ধতা কাটিয়ে বলল, বড় আব্বু আপনাকে খুঁজছিলেন। আবির কোনো দিকে না তাকিয়ে ছাদ থেকে নেমে গেল। মালা তখনও পাথুরে মানবের মতো দাঁড়িয়ে আছে। মেঘ কয়েক সেকেন্ড মালাকে দেখে মন্থর গতিতে নামতে লাগলো। মেঘের চিন্তান্বিত হৃদয়ে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। অলক্ষিত ঝড়ের বেগে কেউ যেন কানে কানে বলে দিচ্ছে, এই শুষ্ক মরুভূমিতে প্রেম নিষিদ্ধ। মালিক মোহিত হয়ে আছে অন্য নারীর মোহে। আবিরের মুখে ভালোবাসার বর্ণনা শুনে খুব জানতে ইচ্ছা করছে কে সেই সৌভাগ্যবতী, যার প্রেমে পিপাসিত আবিরের হৃদয়। মেঘ নামতে নামতে মনে মনে আওড়ালো, সাবিক ভাইয়া যা বলেছিল সবই তাহলে সত্যি ছিল। দুদিনের জ্বরে বন্যার অবস্থা প্রায় বিপন্ন। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে নিয়মিত, কিন্তু এখনও জ্বর কমেনি পুরোপুরি। টনসিলের ব্যথাটাও হালকা আছে। রোদ্দুর মাথার উপর চওড়া হচ্ছে। সেই তপ্ত রোদেও বন্যা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। উজ্জ্বল চেহারা মলিন দেখাচ্ছে, কপালের সঙ্গে সঙ্গে পুরো মুখ রক্তিম হয়ে আছে। বন্যার অন্যমনস্ক দৃষ্টি জানালার দিকে। গাছের পাতাগুলোকে কাঁপিয়ে কোমল হাওয়া বইছে চারিদিকে। মৃদু বাতাসে বন্যার শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। হঠাৎই তানভীরের নাম্বার থেকে কল এসছে। বন্যা রয়ে শুয়ে শ্বাস ছেড়ে কল রিসিভ করলো। তানভীর কপট রাগী স্বরে শুধালো, কোথায় তুমি?
বন্যা চাপা স্বরে জবাব দিল, বাসায়। তানভীর গুরুভার কণ্ঠে আওড়ালো, জ্বর কমেছে? জি, অনেকটা কমেছে। আমি তোমাদের বাসার সামনে, এখন তুমি আসবে নাকি আমাকে ভেতরে আসতে হবে? বন্যা চক্ষু সরু করে শুধালো, মানে? আমি কি বাসায় আসবো? না, ভাই আম্মু বাসায় আছে। ঠিক আছে, তুমি তাহলে কষ্ট করে বেরিয়ে আসো। ভয়ে বন্যার নাক ঘামছে, জ্বর আর দুশ্চিন্তায় শরীর কাঁপছে থরথর করে। বন্যার গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। কোনো রকমে বিছানা থেকে নেমে মাথায় ওড়না নিয়ে জোরপূর্বক নেমে এসেছে। বন্যার ছোট ভাই হৃদ সিঁড়িতে উঠছিল, বন্যাকে নামতে দেখে জিজ্ঞেস করলো, ছোট আপু, জ্বর নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাচ্ছি না, বাসার সামনে একটু যাব। কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। তোকে যেতে হবে না, আমি যাব আর আসবো। বন্যাদের বাসার কিছুটা সামনে তানভীর দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফুল, ফল ও খাবার। জ্বরের কারণে বন্যার চোখ মুখের বেহাল অবস্থা দেখে তানভীর নিশ্চুপ হয়ে রইল। তানভীরের স্পষ্ট দৃষ্টি বন্যার চোখে নিবদ্ধ। বন্যা তানভীরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিভু নিভু কণ্ঠে শুধালো, ডেকেছেন কেন? তোমাকে শাস্তি দেওয়ার জন্য ডেকেছিলাম, কিন্তু যা অবস্থা দেখতেছি তোমাকে বের করে আনার অপরাধে এখন নিজেকেই শাস্তি দিতে ইচ্ছা করছে। আমি কি করেছি? বন্যা ঝাঁঝালো কণ্ঠে শুধালো। তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি দাঁড়ালো। অমনি বন্যার হৃদস্পন্দন মাত্রা বাড়তে লাগলো। দীর্ঘকালীন নীরবতা ভেঙে প্রখর নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, গত দুদিনে কতগুলো কল দিয়েছি তোমাকে, একটা কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না? তোমার জন্য যে কেউ এত এত দুশ্চিন্তা করছে সেটা কি তুমি বুঝো? বন্যার বুকের ভেতর প্রবল ঝড় বইছে, স্বপ্ন নাকি সত্যি কিছুই বুঝতে পারছে না। মনের রাজ্যে অনুভূতিরা তোলপাড় চালাচ্ছে। তানভীরের শানিত দৃষ্টি বন্যার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তানভীর বিলম্বিত কণ্ঠে পুনরায় বলল, আমি তোমার বিরক্তির কারণ হলে বলতে পারো। তানভীরের মুখশ্রীর প্রগাঢ়তা দেখে বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, জ্বর বেশি ছিল, কথা বলার মতো শক্তি ছিল না শরীরে, তাই কারোর কল রিসিভ করিনি। তানভীর খাবারগুলো বন্যার হাতে দিয়ে শান্ত গলায় বলল, অসুস্থ অবস্থায় তোমাকে বাসা থেকে বের করে আনার জন্য দুঃখিত। সাবধানে থেকো আর ইচ্ছা হলে কল রিসিভ করো। বন্যা কিছুক্ষণ নিষ্ফলক চোখে তাকিয়ে থেকে গুটি গুটি পায়ে বাসায় চলে গেল। খাবার নিয়েছে তো ঠিকই, কিন্তু আম্মু জিজ্ঞেস করলে কি বলবে সেই আশঙ্কায় আছে। এর মধ্যে হৃদ নেমে এসছে, বন্যার হাতে ফোন দিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, মেঘ আপু কল দিয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করতেছিল। আমি বলেছি তুমি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছো। কি ফাজিল ছেলে, তুই এই কথা বলতে গেলি কেন? আমার কি দোষ আপু? বারবার জিজ্ঞেস করছিল মেঘ আপু, জ্বর নিয়ে তুমি কোথায় গিয়েছো, তখন মুখ ফসকে বলে দিয়েছি। বন্যা রাগান্বিত কণ্ঠে চেঁচালো, তোর যন্ত্রণায় আমি নিরুদ্দেশ হয়ে যাব। ফিক করে হেসে দিল হৃদ, নিরুদ্দেশ হলে আমাকেও সাথে নিয়ে যেও, নয়তো একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাবে। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে ভাইয়ের সাথে ঝগড়া করার মতো শক্তি একদমই নেই, তাই ফোন নিয়ে রুমে চলে গেল। মেঘকে কল দিতে যাবে এমন সময় মেঘের কল এসছে। বন্যা বিড়বিড় করতে করতে কল রিসিভ করলো। মেঘের গুরুভম গম্ভীর কণ্ঠে শোধালো, তুই কার সাথে দেখা করতে গিয়েছিলি? বন্যা চাপা স্বরে বলল, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? তো সিরিয়াস হব না? তোকে হাজারবার বলেছি তুই আমার ভাইয়ের একমাত্র বউ হবি, তুই আমার কথা পাত্তাই দিচ্ছিস না, অথচ কার সাথে দেখা করতে চলে যাচ্ছিস। দেখ বন্যা, আমি আবারও বলছি, এটা কিন্তু আমার ফাইনাল সিদ্ধান্ত। বন্যা নিঃশব্দে শ্বাস ছেড়ে ছোট করে বলল, এসব পাগলামি বাদ দে। তুই এত জ্বর নিয়ে কার সাথে দেখা করতে গিয়েছিলি সেটা আগে বল। তোর ভাইয়া এসেছিলেন, হয়েছে শান্তি? তানভীর ভাইয়া? জি। সত্যি? কখন? কেন? আমি কি জানি, তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর, ফল আর খাবার দিয়ে গেছেন। ভাইয়াকে তো জিজ্ঞেস করতেই হবে। ঠিক আছে জানু, তুমি সাবধানে থাকো, বাকি বোঝাপড়া ভাইয়ার সাথে হবে। আবিরের মামার বাড়ির মানুষজন সবার থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। যাওয়ার আগে সবাই হাসি মুখে কথা বললেও মালা কারোর সাথে একটা কথা পর্যন্ত বলেনি। ভেতরে ভেতরে শুধু ফুঁসছিল। ওনারা যাওয়ার পর পর বাসার ঘরে আলোচনা শুরু হলো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সোফায় বসে আছেন। আবির পাশের সোফায় বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শোধালেন, তুমি কি একেবারে দেশে এসেছো নাকি আবারও যাওয়ার পরিকল্পনা আছে? আপাতত যাওয়ার কোনো পরিকল্পনা নেই, প্রয়োজন পড়লে যেতে হতে পারে। তোমার সাথে ব্যবসার বিষয়ে বিস্তারিত কথাবার্তা আগেই হয়েছিল, এখন শুধু জানতে চাইছি তোমার কি অফিসের দায়িত্ব নিতে আরও কিছুদিন সময় লাগবে?
আবির ঢোক গিলে ধীর গলায় বলল, না, আপনারা বললে আমি আগামীকাল থেকেই অফিসের দায়িত্ব নিতে পারবো, কিন্তু তার আগে আমার আপনাদের কিছু বলার আছে। বলো, কি বলবে? তানভীর কেবলই বাসায় এসছে। বাসার ঘরে আম্মু আর বড় আম্মুকে দেখেই থামলো। আবিরের দিকে এক পলক তাকানো মাত্র মোজাম্মেল খান ডাকলেন, তানভীর, এদিকে এসো। আবির আর চোখে তানভীরকে একবার দেখে নিল। তানভীরের নাম শুনে মেঘও রুম থেকে বেরিয়ে এসছে। দ্রুত পায়ে নামতে গিয়ে আবিরের সঙ্গে চোখাচোখি হলো। আবিরের ভ্রু কুঁচকালো। অগ্নি চোখে মেঘের দিকে তাকাতেই মেঘ থেমে দাঁড়ালো। নির্বোধের মতো হেসে গুটি গুটি পায়ে নিচে নামলো। আবির মাথা নিচু করে গুরুতর ভঙ্গিতে বলতে শুরু করলো, রাকিব রাসেলের সাথে আমি নিজস্ব কোম্পানি শুরু করেছি, 2 বছর উপরে হবে। আমি ছিলাম না বলে এতদিন পুরো দায়িত্ব রাকিব আর রাসেলের ওপর ছিল। তাছাড়া তানভীরও প্রয়োজনে যথাসাধ্য সাহায্য করেছে। আপনারা বিষয়টাকে কিভাবে নেবেন সেটা ভেবে কখনো কথা বলা হয়নি। মোজাম্মেল খান ক্ষীণ হেসে বলল, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, মেধা কাজে লাগিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করতে চাইতেছো, এটা তো খুবই ভালো কথা। আমাদের আগে জানালে আমরাও বরং তোমার সাহায্য করতে পারতাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তানভীর যে দায়িত্বশীল হয়ে উঠেছে, এই কথা শুনে বেশ ভালো লাগছে। তা তোমার কোম্পানি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো। দোয়া করবেন চাচু। ফি আমানিল্লাহ। তোমার কোম্পানিতে আমাদের দাওয়াত দিবে না? আমাদের ছেলের সাফল্য স্বচক্ষে দেখে আসবো। আবির মৃদু হেসে বলল, জি চাচু, কিছুদিন পর 3 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে রাকিবরা প্রোগ্রাম করার পরিকল্পনা করতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত করা হবে। আলী আহমেদ খান দীর্ঘকালীন মৌনতা ভেঙে বিমর্ষ আননে বলল, দোয়া করি তুমি তোমার লক্ষ্যে সফল হও। খোদার রহমতে আমরা এখনও সুস্থ আছি। তুমি আমাদের কোম্পানির পুরোপুরি দায়িত্ব নিলেও আমরা তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু একটা সময় পর যখন সব দায়িত্ব তোমার ওপর পড়বে, তখন 2 কোম্পানি একা সামলাতে পারবে তো? যদি ব্যর্থ হও তখন? আবির হাসল। আব্বু রাগ করেননি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এত এত সাবজেক্ট থাকা সত্ত্বেও আপনি আমাকে ব্যবসা সম্পর্কিত পড়াশোনায় আগ্রহী করেছিলেন, শুধুমাত্র আপনার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য। আমার এখনও স্পষ্ট মনে আছে, আপনি আমাকে বলেছিলেন পড়াশোনা শেষে তোমার যদি মনে হয় ওখানে সেটেল হবে তাহলে খুব ভালো, নির্দ্বিধায় আমাকে জানিয়ে দিও। কিন্তু যদি মনে হয় দেশে ফিরবে, তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আমাদের কোম্পানির দায়িত্ব নেওয়া, নিজের মেধা শ্রম কাজে লাগিয়ে আমার অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করা। তাই পারিবারিক সমস্যা সামলানোটা তোমার দায়িত্ব, আর নিজে প্রতিষ্ঠিত হওয়া আমার স্বপ্ন। আমার কাছে স্বপ্ন আর দায়িত্ব দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমি একটার জন্য অন্যটাকে কখনো অবহেলা করব না। আর কথা যদি ওঠে আমার ব্যর্থতা নিয়ে, তাহলে বলবো সফলতার সব ধাপ অতিক্রম করা একজন সফল ব্যক্তির সফলতার পেছনে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতার গল্প। সেই ব্যর্থতা সীমাবদ্ধতা মেনে নিয়েই আমি আমার যাত্রা শুরু করতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আমাদের দোয়া সর্বক্ষণ তোমাদের মাথার উপর থাকবে। যতদিন বেঁচে আছি তোমাদের সফলতা ব্যর্থতা সবেতেই আমাদের পাশে পাবে। মোজাম্মেল খান চেয়ার শক্ত করে বললেন, তানভীর যেহেতু ব্যবসার প্রতি আগ্রহী হয়েছে, তাহলে তোমরা 2 ভাই আগামী কাল থেকেই অফিসে চলো। তানভীর আবির মুখ চাওয়াচাওয়ি করল। পিনপতন নিস্তব্ধতার মাঝে মেঘ আকস্মাৎ বলে উঠল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা শেষ করে চাকরি নেবে। আবির তানভীর দুজনেই হকচকিয়ে তাকালো। মেঘের চোখে মুখে তীব্র আত্মবিশ্বাস। মনে হচ্ছে যেন তানভীরের ব্যাপারে না, বরং মেঘের ব্যাপারে কিছু বলছে। এ যাবৎকালীন নিজের ব্যাপারেও এতটা আত্মবিশ্বাস দেখায়নি কোনো দিন। আবির হতভম্ব হয়ে রইল। তানভীর এপাশ ওপাশ তাকিয়ে একবার আবিরকে দেখছে, একবার মেঘকে দেখছে। মোজাম্মেল খান মেকি স্বরে বলল, তোমার ভাই করবে চাকরি? আব্বুর তুচ্ছ-তাচ্ছিল্য করে বলা কথাটা মেঘের ঠিক পছন্দ হলো না। হঠাৎ মনটা খারাপ হলো, তবুও নিজের মনোবল নষ্ট হতে দিল না। সে মেয়ে আজ পর্যন্ত কোনো দিন আব্বুর চোখে চোখ রেখে কথা বলেনি। সে আজ ভাইয়ার জন্য আব্বুর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, আব্বু, তুমি ভাইয়াকে এভাবে বলতে পারো না। ছোটবেলা থেকে আমার প্রতি তোমার আত্মবিশ্বাস দেখে বড় হয়েছি। আমি যতবার বলেছি পারবো না, তুমি ততবার আমাকে সাহস দিয়েছো, এবং আমি সফলও হয়েছি। আমার আগ্রহকে প্রাধান্য দিয়ে তোমার সবসময় আমাকে সাপোর্ট করেছো। তাহলে ভাইয়ার বেলায় তোমরা এত অবহেলা কেন? কত বছর আগে কী না কী হয়েছিল, সেই ঘটনার জন্য তুমি এখনও ভাইয়ার ওপর রেগে আছো। এটা কি ঠিক? তুমি কি জানো না, বাবা মায়ের দোয়া ছাড়া সন্তানের কখনো সফল হওয়া সম্ভব নয়?
তুমি অকারণে ভাইয়াকে দোয়া থেকে বঞ্চিত করছো। মেঘ একাধারে কথাগুলো বলে শেষ করলো। তানভীরের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের দু চোখে বিস্ময়। মোজাম্মেল খান মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, শুরু করলেন? আমি তানভীরকে কখনো অবহেলা করি না। হ্যাঁ, এটা ঠিক, রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে একটা সময় তানভীরের ওপর আমার খুব রাগ হয়েছিল। সেই রাগ মন থেকে মুছেও গিয়েছে। তানভীরকে হাজারবার বুঝিয়েছি, লক্ষ্য স্থির না করলে জীবনে সফল হতে পারবে না। অথচ তার চলাচলন বারবারই ছন্নছাড়া। তোমার অল্প স্বল্প দায়িত্ব নেওয়া ছাড়া ও কোনো কাজই ঠিকমতো পালন করে না। পৃথিবীর সবাই সব চায়, তার সন্তান ভালো থাকুক, ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, নিজে প্রতিষ্ঠিত হোক। তানভীর পড়াশোনা করে চাকরি নিলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। কথাগুলো বলতে বলতে মোজাম্মেল খানের চোখ রক্তাভ হয়ে গিয়েছে। চোখের কোণে বর্ণহীন অশ্রু চিকচিক করছে। মেঘ উষ্ণতাহীন কণ্ঠে বলল, সরি আব্বু, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি কিছু মনে করিনি আম্মু। আমরা সারা জীবন বেঁচে থাকবো না। তোমাদের ভাই বোনের সম্পর্ক মজবুত না হলে সম্পর্ক সারা জীবন অটুট থাকবে কি করে? আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি যে তোমার ভাইয়ের হয়ে এত কথা বলেছ, সে কি চাকরি করতে আগ্রহী? শুনেছি সে ফ্রিল্যান্সিং করছে। চাকরি নেওয়ার ইচ্ছা কি আছে তার? এত সময় যাবৎ তানভীর আবির দুজনেই নিশ্চুপ ছিল। আবির ক্ষণে ক্ষণে শুধু মেঘকে দেখছে। মেঘ একদমে কথাগুলো বললেও মনে মনে খুব ভীত হচ্ছে। সবার সামনে ভাইয়ের পক্ষ নিয়ে বলে তো দিল, কিন্তু তানভীর যদি না করে দেয় তখন কি হবে? তানভীর যে বন্যাকে মনে মনে পছন্দ করে এ বিষয়ে মেঘের কোনো সন্দেহ নেই। গত কয়েক মাসে অনেকভাবেই তার প্রমাণ পেয়েছে। তবুও মেঘের মনের আশঙ্কা কাটছিল না। তানভীরকে যাচাই করার জন্য গোপনে পরীক্ষাও নিয়েছে। মেঘের নেওয়া প্রতিটি পরীক্ষাতে তানভীর মুখ থুবড়ে পড়েছে। মুখ ফুটে কিছু স্বীকার না করলেও ভেতরে ভেতরে রাগে কিরমির করতেছিল। তবে আজ বন্যাকে দেখতে যাওয়ার সময় মেঘ স্পষ্ট প্রমাণ পেয়েছে। বন্যার পারিবারিক অবস্থা এবং বন্যার আব্বুর সম্পর্কে মেঘের খুব ভালো ধারণা আছে। তিনি যেহেতু মনস্থির করেছেন চাকুরিজীবী ছেলে ছাড়া মেয়ে বিয়ে দেবেন না, তার মানে দিবেনই না। তাই নিজে প্রতিষ্ঠিত হওয়া এবং বন্যাকে বিয়ে করার জন্য হলেও তানভীরকে চাকরি নেওয়াটা অতীব জরুরি। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি চাকরির প্রতি আগ্রহ আছে? তানভীর চোখ তুলে আব্বু আর বড় আব্বুর দিকে তাকালো। একটু চুপ থেকে গমগমে কণ্ঠে বলল, আমার আগ্রহ আছে এবং আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। মেঘ অপরদিকে মুখ করে স্বাচ্ছন্দ্যে শ্বাস ছাড়ল। তীব্র জ্বরে প্যারাসিটামলের মতো তানভীরের সম্মতিতেই মেঘের আতঙ্কের ব্যাধি পুরোপুরি সেরেছে। ছোট্ট বেড়ালছানার মতো আদুরে ভঙ্গিতে হেসে তানভীরের দিকে তাকালো। মোজাম্মেল খান অনুবদ্ধ কণ্ঠে বলল, তোমার বোনের আত্মবিশ্বাস কিন্তু তোমার থেকেও অনেক গুণ বেশি। আমাদের জন্য না হোক, তোমার বোনের জন্য হলেও চাকরি নেওয়া উচিত তোমার। মাথা থেকে আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগী হও। আর আবির, তুমি আগামী কাল থেকে অফিসে যেও কিন্তু। আবির কোমল কণ্ঠে বলল, ঠিক আছে। পড়ন্ত বিকেল, ক্ষীণ আলোতে আলোকিত নিসর্গ। সূর্যের ঝাঁঝালো দ্যুতির উজ্জ্বলতা কমেছে। মেঘ ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ আবির এসে কিছু দূরে দাঁড়ালো। দুহাত বুকের ওপর ভাঁজ করে নিরেট ভঙ্গিতে দাঁড়িয়ে পুরো কণ্ঠে প্রশ্ন করল, ফুলের গাছ বুঝি তোর খুব প্রিয়? মেঘ আগাধ ভাবনায় মগ্ন ছিল। আবির কখন ছাদে এসেছে টেরই পায়নি। আবিরের স্নিগ্ধ কণ্ঠে মেঘ চমকালো। বিষণ্ণ মনের বিষণ্ণতা কাটিয়ে বেখালায় চোখে আবিরের দিকে তাকালো। অধরের সংকীর্ণ হাসির ঝলকে আবিরও ওষ্ঠযুগল পরিবর্ধিত করল। সদর্পে বাতাস বইছে অম্বরে। শেষ বিকেলে কি মায়াবী রূপ! সেই সঙ্গে মেঘের ফর্সা আননে কাজল কালো টানা টানা দু চোখের হৃদয় করা দৃষ্টিতেই আবিরের মন অস্থির হয়ে উঠেছে। আবিরের পলকবিহীন চাহনি দেখে মেঘ নিভু নিভু চোখে চেয়ে অচঞ্চল কণ্ঠে বলল, জি, খুব বেশি প্রিয়। আমার অনেক দিনের ইচ্ছা একটি ছাদ ভর্তি ফুলের বাগান থাকবে আমার। আবির নিঃশব্দে এগিয়ে গেল। ছাদের কার্নিশে কোমল আবদি ওঠানোর দেওয়ালের ওপর বসে নিঃশব্দে হেসে জানতে চাইল, তারপর? বাসার আনাচে কানাচে বাগান বিলাস গাছ থাকবে। ভোরের নিভন্ত আলোতেও গোলাপি রঙের ফুলগুলো সুব্যক্ত দেখাবে। আমি সময় পেলেই অতি সন্তর্পণে গাছের নিচ হতে ফুল কুড়িয়ে নিব। হাতে, মাথায় আর চুলে ফুল সাজিয়ে বাগান বিলাসের রানী সাজব। আবির পায়ের ওপর পা উঠিয়ে বসেছে। উড়ুর ওপর কুনুই ঠেকিয়ে গালে হাত রেখে মেঘের মায়াময়ী চেহারার দিকে চেয়ে আছে। মেঘের কথা শেষ হয়েছে বেশ খানিকক্ষণ হলো, অথচ আবির মনোযোগী শ্রোতার মতো পরিতৃপ্ত আঁখিতে মেঘের মুখের দিকে চেয়ে আছে।
আবিরের আদুরে প্রশ্নে মেঘ একমনে অন্তরে জমানো অনুভূতি হাজির করে ফেলেছে, কিন্তু প্রত্যুত্তরে আবিরের অভিপ্রায় বুঝতে পারল না। মেঘ কুটিল চোখে আবিরের দিকে তাকাতেই দেখল আবির হাতের ওপর মাথা রেখে অনুভূতির ন্যায় মেঘকে দেখছে। আবিরের কাণ্ড দেখে মেঘ কুণ্ঠিত হলো, লালে লাল হয়ে গেল চেহারা, কিংদংশ আধার নামল। মেনজির গাছের হলদে ফুলের বিস্তৃত পাপড়ির মতোই মেঘের অতল স্পর্শ চাহনি। আবির তন্মনস্ক মেঘকে দেখলেও মেঘের দৃষ্টিতে পরিষ্কার রুষ্ঠা। সেকেন্ড পেরিয়ে মিনিট হয়েছে, 1 মিনিট 2 মিনিট করে সময় কাটছে, তবে কারোর চোখের পলকই পড়ছে না। মেঘ চোখ মুখ শক্ত করে রেখেছে। আবির হঠাৎই ক্রিস এসে নজর সরিয়ে নিল। মেঘ তখনও নির্বাক চোখে চেয়ে আছে। আবির গাল থেকে হাত সরিয়ে ব্যস্ত ভঙ্গিতে চুল ঠিক করতে লাগলো। এলোমেলো চুল ঠিক করার ব্যর্থ চেষ্টা, দুহাত ছড়িয়ে দেওয়ার দুপাশে রইল। মুখ ভরে প্রশ্বাস টেনে ফুঁস করে ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ঘোষণা দিল, এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ পল্লব ছাপটে দুষ্টুমির স্বরে বলল, আমি তাকালেই দোষ? আপনি যখন হরিণ নয়নে তাকিয়ে থাকেন তখন কিছু হয় না? না, কারণ আমার চোখে থাকে মায়া আর তোর চোখে থাকে কাঁটা। আমি বরফ হলে তুই জ্বলন্ত আগুন, আমি মধু হলে তুই জলজ্যান্ত বিশেষ শিশি, অথচ হরিণ নয়নের সঙ্গে প্রয়োজন ছিল হরিণ নয়না। কি বলতে চান সরাসরি বলুন। মেঘ নিরেট ভঙ্গিতে বলল, সব কথা কেন বলতেই হবে? বোঝার জন্য ব্রেইন আছে, ভাবার জন্য মন আছে, আমার হাতে অফুরন্ত সময় আছে, তুই বুঝে নে সব কিছু। মেঘ আলগোছে ভেঞ্চি কেটে অধীর কণ্ঠে বলল, দুঃখিত, আমি খুব ব্যস্ত, এত ভাবার সময় আমার নেই। তাছাড়া পড়াশোনা করতে করতে আমার ব্রেইনটা দুর্বল হয়ে গিয়েছে, তাই আপাতত তাকে ডিপ ফ্রিজে ঘুম পাড়িয়ে রেখেছি। সামান্য বিষয়ে ভাবার জন্য তাকে জাগানোর প্রয়োজন বোধ করছি না। আবির মুচকি হেসে বলল, মেঘ, তুই হঠাৎ এত ম্যাচিওর হয়ে গেলি কীভাবে? মেঘ চোখের পাতা কুঞ্চিত করে তাকালো। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি লেগেই আছে। আবিরের সহাস্য মুখ দেখে মেঘের দৃষ্টি সরছেই না। কোনো ছেলের হাসি এতটা স্নিগ্ধ হতে পারে এটা মেঘের কল্পনাতেও ছিল না। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা যত দেখছে তত বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মস্তিষ্কের অনবরত বার্তা প্রেরণ করেও মেঘের দৃষ্টি বিভ্রান্তি কাটাতে পারল না। মেঘের অনিমেষ দৃষ্টিতে আবির কিছুটা ব্যতিব্যস্ত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খানিক থেমে বলল, আমি ভেবেছিলাম তুই এখনও সেই অভিমানী ছোট্ট মেঘই আছিস। কথায় কথায় গাল ফুলানো, কান্না করে নাক মুখ লাল করে ফেলা, এগুলো সম্ভবত এখনও তোর স্বভাবের তালিকাতেই আছে। কিন্তু এই কয়েকদিনে তোকে দেখে আমি সত্যি বিস্মিত। আজকের ঘটনা দেখে আমি পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মেঘ একগাল হেসে বলল, আমি এখন প্রাইমারি স্কুলের মেঘ না, যে কেউ একজন নিজের হাতের শক্তি উপলব্ধি করার জন্য আমাকে থাপ্পড় দিয়ে চলে যাবে আর আমি চুপচাপ গালে হাত দিয়ে বসে পড়ব। বিকেল ফুরিয়ে সন্ধে হওয়ার পথে, বিচিত্র রঙিন রঙিন প্রকৃতি, আবিরের দুর্বোধ্য দৃষ্টি দূর অজানায়, অবিকৃত নিয়তির নিকট আজও বন্দী। যে সেই স্মৃতি আজও মনে রেখেছে, যার জন্য দুজনের মাঝে এতটা দূরত্ব। আবির হাজার চেষ্টা করেও অতীত পরিবর্তন করতে পারবে না। ব্যর্থতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় অবশিষ্ট নেই। হৃদয়ে চলমান ভাঙচুর আড়াল করে আবির সহাস্যে মেঘের দিকে চেয়ে দীপ্ত কণ্ঠে বলল, অতীত পরিবর্তন করা সম্ভব হলে আমি সত্যি সত্যি পরিবর্তন করে দিতাম, কিন্তু এটা তো অসম্ভব। যেটা সম্ভব তুই চাইলে সেটা করতে পারিস। মেঘ ওড়নার এক পাশ টেনে মাথায় দিতে দিতে ব্যগ্র কণ্ঠে জানতে চাইল, কি? আবির দীর্ঘোদ্যিত গলায় বলল, ইট মারলে পাটকেল খেতে হয়, এই প্রবাদ বাক্য সম্পর্কে ধারণা আমার আছে। তুই যদি মনে করিস থাপ্পড়ের বদলে থাপ্পড় না দেওয়া পর্যন্ত তোর মন শান্ত হবে না, 10 বছর পর, 20 বছর পর, এমনকি 40 বছর পরও একই কথা মনে করবি, মৃত্যুর আগ মুহূর্তে বলবি, আপনি আমাকে একটি থাপ্পড় দিয়েছিলেন, সেই কথা আমি সইতে পারবো না। তার থেকে ভালো তুই আমাকে এক্ষুনি একটা থাপ্পড় দিয়ে দে, প্রতিশোধ নিয়ে হলেও অতীত ভুলে যা। ছি, কী সব বলছেন আপনি? আপনার ব্যবহারে আমার খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিলাম, জ্বর আর মাথা যন্ত্রণাতেও ভুগেছিলাম। সবচেয়ে বেশি খারাপ লেগেছিল এটা ভেবে, যেই ছেলের জন্য আপনি আমাকে মেরেছিলেন সেই ছেলের সাথে আমার আর দেখাও হয়নি। আবির মুচকি হেসে প্রশ্ন করল, দেখা হলে কি করতি? মেঘ পশ্চিমের রক্তিম আকাশের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, প্রেম করতাম। আবির এবার হো হো করে হাসল, ঘাড় কাত করে ডুবন্ত সূর্যের দিকে চেয়ে কটমট করে জানালো, তুই চাইলেও সেটা করতে পারতি না, আর না এখন করতে পারবি। তবুও তুই চাইলে আমি নিজ দায়িত্বে তোর সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারি, যদি তোর প্রবল ইচ্ছে থাকে। বাবা, এমনভাবে বলছেন যেন সে আপনার বাল্যকালীন বন্ধু ছিল। আপনার এক ডাকে ষাঁড় গরুর মতো দড়ি দড়া ছিঁড়ে ছুটে আসবে।
আপনি ওই ছেলের নাম জানেন? বাসা কোথায় বলতে পারেন? ছেলের নাম তো আমারই মনে নেই। আবির কণ্ঠস্বর গভীরে নামিয়ে বলল, ছেলের নাম জয় চৌধুরী, বাবা জাবেদ চৌধুরী, পৈতৃক নিবাস রংপুর। জয়ের বর্তমান অবস্থান ঢাকা মেডিকেল হাসপাতাল। মেঘ আনন্দিত কণ্ঠে জানতে চাইল, ঠিক? আচ্ছা, জয় কি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে? আবির আকস্মাৎ কপাল কুঁচকালো। মেঘের এহেন আচরণে আবির অল্প ক্ষুব্ধ হলো। মেঘকে বুঝতে না দিয়ে ফোঁস করে বলল, বাহ, এখনও দেখছি ভীষণ কৌতূহল। ঠিক আছে, চল তাহলে আগামীকাল মেডিকেল থেকে ঘুরে আসি, দেখি সে বর্তমানে কোন বিভাগে আছে। আমি তো এমনিতেই বলেছি, তাছাড়া জয়কে পেলে চোখ বন্ধ করে আগে নাক বরাবর একটা ঘুষি দিব। বাই দ্য ওয়ে, আপনি জয়ের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আবির ঠোঁট বাঁকা করে দুষ্টু হাসি দিল। চোখ সরিয়ে অদূরে তাকিয়ে রইল। মেঘ সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আবির স্বভাব সুলভ কণ্ঠে বলল, তোর ঘুষিতে কারোর নাকের হাড় বাঁকা হবেও না, ভাঙা তো দূরের কথা। আমি থাকতে তোর কখনো কষ্ট করতে হবে না। মানে, কি বলতে চাচ্ছেন? আপনি বড্ড পেঁচিয়ে কথা বলেন, যা বলার ডিরেক্ট বলেন, কি হয়? তুই নাকি সর্বক্ষণ গর্ব করে বলিস তুই এখন ভার্সিটিতে পড়িস, খুব বড় হয়ে গিয়েছিস, সব বুঝিস। ভার্সিটি পড়ুয়া মেয়েকে আবার বুঝিয়ে বলতে হবে কেন? আমি বলেছি আমি যথেষ্ট ম্যাচিওর এবং সাহসী একটা মেয়ে। ছোট বড়, সহজ কঠিন সকল পরিস্থিতি সামলানোর ক্ষমতা আমার আছে। ও আচ্ছা, ঠিক আছে, মানসিক প্রস্তুতি নেওয়া শুরু কর তাহলে। খুব শীঘ্রই একটা কঠিন সত্যের মুখোমুখি হতে হবে তোকে। কঠিন সত্য? কী সেই কঠিন সত্যি? যেটা সময় হলেই জানতে পারবি। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব? জি অবশ্যই। আবির মৃদু স্বরে শুধালো, তানভীরের ব্যাপারে তোর কি সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি? না মানে, হঠাৎ চাচুর সাথে এভাবে রিয়্যাক্ট করলি। মেঘ ভ্রু গুটিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ তো অবশ্যই আছে, এবং সেটা নির্দ্বিধায় গুরুতর কারণ। কিন্তু আপনাকে কেন বলবো? আপনার সাথে আমার সম্পর্ক এতটাও গভীর না যে নিঃসংকোচে আমার মনের সব কথা আপনাকে বলে দিব। পশ্চিমের আকাশে সূর্য ডুবে আঁধার নেমে এসেছে। মৃদু আলোতে আবিরকে দেখে মিষ্টি হেসে সিঁড়ির দিকে চলে যাচ্ছে। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, সম্পর্কের গভীরতা ঠিক যতটা হলে তোর মনের সব কথা দ্বিধাশূন্য মনে আমাকে বলতে পারবি, ততটাই গভীর সম্পর্ক হবে আমাদের। কথাটা মিলিয়ে নিস। মেঘ বক্রদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, আমার সাথে সম্পর্ক গভীর করতে হবে না আপনার। তার চেয়ে বরং বউ বাচ্চার সাথে সম্পর্ক গাঢ় করুন, বাসায় তাদের কথা জানান, দেশে আনার ব্যবস্থা করুন। প্রয়োজনে আমি হেল্প করে দিব। আবির ঝটপট জবাব দিল, আমার বউ বাংলাদেশেই আছে। ওয়াও, খুব ভালো। অভিনন্দন আপনাকে এবং তাকে, আপনার অস্তিত্ব জুড়ে যার রাজত্ব চলে। নগরের বুকে অস্বস্তির নিঃশ্বাস, উত্তপ্ত মরুর মতো হৃদয়ের আনাচে কানাচে বিষাক্ত ধোঁয়ার প্রাচুর্য, যা প্রতিনিয়ত ভস্ম করছে অন্তঃকরণ। শিরদাঁড়া বেয়ে নেমে আসা শীতল স্রোতের ন্যায় বিষাদের ঝড়ের আভাসে এলোমেলো মস্তিষ্ক, হৃদয়ে আলোড়ন তোলা এক অদ্ভুত অনুভূতি গাংচিলের মতো সর্বক্ষণ মন পাড়ায় উড়ে বেড়াচ্ছে। রাজবিহীন সাম্রাজ্যে এক মায়াবিনী এলোক এসে দাঁড়িয়ে আছে। দাবানলে উত্তপ্ত কারো অপেক্ষায় প্রহর গুনছে। অশরীরের মতো প্রেম নামক অদৃশ্য এক মরণব্যাধি বাধা বেঁধেছে। প্রণয়ের শীতল স্পর্শ পুরোদমে সংলিপ্ত করে তুলেছে নিরন্তর। ব্যস্ততায় কাটছে প্রহর। আবির অফিসের কাজে ভীষণ ব্যস্ত। দায়িত্বশীল ছেলের মতো অল্প কিছু দিনের জন্য কোম্পানির পুরো দায়িত্ব বুঝে নিয়েছে। নতুন পরিবেশ, কোম্পানির মানুষজন সহ নানান ঝামেলার চারিদিকে সামলাতে যথারীতি হিমশিম খেতে হচ্ছে। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হওয়াটা কারোর পক্ষেই সম্ভব নয়। আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকেই প্রমাণ করা, আবু চাচুর সামনে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া। বিবর্ণ জীবনের সকল ব্যস্ততা শেষে বাসায় ফিরতে কখনো কখনো রাত গভীর হয়ে যায়। আকাশসম বিষাদের মাঝেও বাসায় ফিরে ব্যালকনিতে প্রতীক্ষমান কারোর অস্তিত্ব উপলব্ধি করে মনে অজানা শিহরণ বয়ে যায়। রাতের আধারে মেঘের মায়াবতী চেহারাটা আবিরের কাছে চাঁদের মতো স্নিগ্ধ মনে হয়। হৃদয় তোলপাড় করা দীপ্ত আদলে অসীম মুগ্ধতা মিশ্রিত, যা মুহূর্তেই আবিরের সব ক্লান্তির অবসান ঘটায়। চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হয়। বুকের ভেতর থেকে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। এক বাসায় থাকা সত্ত্বেও মেঘের সাথে আবিরের দেখা সাক্ষাৎ খুব কম হয়। আবির সকালে অফিসে গেলে ফিরতে রাত হয়। অন্যদিকে মেঘেদের ভার্সিটির জীবনে সূচনা লগ্ন। 1 মাস হলো ক্লাস শুরু হয়েছে। এর মধ্যেই মেঘদের অতি সংকীর্ণ একটা বন্ধুমহলও রয়েছে। সাদিয়া, মিষ্টি এবং লিজা নামে 3টি বান্ধবী। লিজার বাড়ি ঢাকার আশেপাশে হলেও সাদিয়ার বাড়ি বরিশাল এবং মিষ্টির বাড়ি বগুড়া। যেমন নাম, মিষ্টির কথাগুলোও বগুড়ার দইয়ের মতোই তেমনই মিষ্টি।
সবসময় শুদ্ধ ভাষায় কথা বলে, অন্যদিকে সাদিয়ার কথা আঞ্চলিকতায় টান আছে। অন্যমানস্কিকভাবে মেঘদের সাথে দুটো ছেলেও পরিচয় হয়েছে। একজনের নাম মিনহাজ এবং অন্যজন তামিম। ভর্তির দিন থেকে তামিম বন্যাকে অনুসরণ করছিল, অনেকভাবে চেষ্টা করে অতঃপর মেঘদের সাথে বন্ধুত্ব করতে সফল হয়েছে। যদিও তানভীর সবটাই জানে,